আমাদের অনেকের কাছেই একটা জড়তা থেকে যায় প্রেসি লেখার সময়। অনেকেই আমরা চাই না যে পরীক্ষায় আমরা প্রেসি লিখে আসি, তার পরিবর্তে আমরা রিপোর্ট রাইটিংকে বা লেটার রাইটিংকেই বেছে নিই। তো আজকে আমরা এই প্রেসি নিয়ে একটু আলোচনা করব, দেখব প্রেসি কিভাবে আমরা লিখতে পারি। তো প্রথমে বলি প্রেসি জিনিসটা কি। তো দেখো, প্রেসি হচ্ছে একটা শর্ট সামারি। এটা মূলত একটা বড় প্যাসেজের ভাবার্থটাকে খাতায় প্রেজেন্ট করতে হয়। তো কাজটা অনেকের কাছেই বেশ সহজ, আবার অনেকের কাছে খুব কঠিন মনে হয়। তবু আমরা যদি মনোযোগ দিয়ে এই কাজটাকে একটু চেষ্টা করি, তাহলে আমি অন্তত আশা রাখি যে আমরা খুব সহজেই একটি প্রেসি লিখতে পারবো। তো এই প্রেসি লিখতে গেলে আমাদের যে কয়েকটা বিষয় মাথায় রাখা খুব প্রয়োজন, সেটা হলো যে প্যাসেজটি মূলত আমাদের প্রেসি লেখার জন্য দেওয়া হয়ে থাকবে, সেই প্যাসেজটিকে আমাদের খুব ভালো করে অন্তত বার চারেক পড়তে হবে। 3 থেকে 4 বার আমরা প্রথমে প্যাসেজটি পড়ব, পড়ে বোঝার চেষ্টা করব যে প্যাসেজটিতে কি বলা হয়েছে। কারণ প্যাসেজটি যদি আমরা ভালো করে না পড়ি, তাহলে আমরা এর সার অংশটি লিখতে পারবো না খুব সহজে, সেই লেখায় অনেক ভুল থাকবে। এখন প্যাসেজটি যদি 3 থেকে 4 বার অন্তত ভালো করে পড়া হয়, আমরা যদি এর মানে ঠিক মতো বুঝতে পারি, তারপরেই আমরা এই প্যাসেজের সারাংশ বা প্রেসি লেখা শুরু করব। এখন প্রেসি লিখতে হলে আমাদের দেখতে হবে যে প্যাসেজের মোট ওয়ার্ড কাউন্ট যা রয়েছে, তার মোটামুটি 1/3 ভাগ আমাদের প্রেসির সাইজটা হবে। যে প্যাসেজটিকে আমাদের প্রেসি করার জন্য দেওয়া হয়েছে, সেই প্যাসেজটির লেন্থ যদি মোটামুটি 180 শব্দের কাছাকাছি হয়, তাহলে আমরা ওই 180 শব্দকে মোটামুটি 3 ভাগে ভাগ করে নিয়ে, মানে এই 60 ওয়ার্ড মতো আমাদের হবে প্রেসির দৈর্ঘ্য। এখন এই প্রেসি লিখতে গেলে কি করব আর কি করব না, অর্থাৎ ঠিক কোন পদ্ধতি মেনে আমরা প্রেসিটা লিখব, এটা একটু আলোচনা করে নিই। দেখো, সাধারণত প্রেসি লেখার সময় জটিল বাক্য না লেখাই ভালো। যথাসম্ভব সহজ সরল, মানে সিম্পল সেন্টেন্সে আমরা প্রেসিটাকে উপস্থাপন করব। এছাড়াও যে বিষয়গুলো আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমরা লিখব না, অর্থাৎ প্রেসিতে রাখবো না। প্রধান বিষয়গুলোকে আমরা যতটা সম্ভব প্রেসিতে নিজেদের ভাষায় একদম সহজ সরলভাবে বর্ণনা করব। কখনোই সরাসরি প্যাসেজ থেকে বাক্যগুলিকে তুলে লিখব না, অর্থাৎ প্যাসেজটি পড়ে আমরা তার যে মূল ভাবটি বুঝেছি, সেই মূল ভাবটিকে আমরা উপস্থাপন করব প্রেসির মধ্যে। এই প্রেসি লেখার সময় আবার কখনোই যেন আমরা আমাদের নিজেদের মতামত এই প্রেসিতে দেব না। কেবলমাত্র যা প্যাসেজটিতে বলা রয়েছে সেটাকেই নিজের ভাষায় উপস্থাপন করব। তো দেখো, আমি একটি তালিকা তৈরি করেছি এখানে। এখানে কি করব আর কি করব না সেটা আমি বলেছি। প্রথমত, স্টার্ট উইথ মেন আইডিয়া, অর্থাৎ মূল যে ভাবটা প্রেসিতে বলা রয়েছে, সেই মূল ভাবটা দিয়ে আমাদের প্রেসি লেখা শুরু করতে হবে। এরপর সমস্ত পয়েন্টগুলোকে ডিসক্রাইব অ্যান্ড ডিসকাস অল দ্য পয়েন্টস ইকুয়ালি, অর্থাৎ সমস্ত পয়েন্টগুলোকেই আমাকে সমানভাবে বিচার করে প্রেসিটাকে লিখতে হবে। কোনো পয়েন্টকে বেশি বলবো, কোনো পয়েন্টকে কম বলবো, এভাবে বলা যাবে না। থার্ড পয়েন্ট হলো রিমুভ দ্য ইররিলেভেন্ট ডেটা অর সেন্টেন্স, অর্থাৎ অবাঞ্ছিত যে তথ্য বা বাক্য যেগুলো রয়েছে, সেগুলোকে আমরা কখনোই প্রেসির মধ্যে আর রাখবো না। আইডেন্টিফাই দ্য সুপারফ্লুয়াস ডাটা অ্যান্ড ফ্যাক্ট, অর্থাৎ এটাও ঠিক তাই, যেগুলো অবাঞ্ছিত, অতিরঞ্জিত, অলংকার, এই ধরনের কোনো শব্দকে আমরা প্রেসির মধ্যে রাখবো না। কিপ দ্য কোর আইডিয়া, অর্থাৎ মূল ভাবটিকেই আমাদের বলতে হবে। কি করব না তবে? ডু নট ফর্ম ইয়োর ওন ওপিনিয়ন, নিজস্ব মতামত দেব না, কখনোই নিজস্ব মতামত পোষণ করব না। ক্যান নট ইনসার্ট ইয়োর ওন রিমার্ক অ্যান্ড ক্রিটিসিজম, আমরা কোনোভাবেই প্যাসেজটিকে নিজেদের ইচ্ছামতোভাবে বিশ্লেষণ করব না। ডোন্ট ইনসার্ট এনি কোশ্চেন, প্রেসিতে কোনো কোশ্চেন বা প্রশ্ন করা যাবে না। অ্যাভয়েড কন্ট্রাকশন অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোনো সংক্ষিপ্ত করে কোনো শব্দ দেওয়া যাবে না।
যেমন ধরো আমরা গভর্নমেন্টকে জিও ভিটি দিয়ে প্রেজেন্ট করতে পারবো না। তো এই সিম্পল কয়েকটা জিনিস আমরা মাথায় রেখেই একটা প্রেসিকে খুব সহজেই লিখে ফেলতে পারি। তো চলো দেখি একটা উদাহরণ। ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস। অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট হি রোট দ্য ওয়ার্ডস, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট he is contented. One day, a stranger knocked at the gate and desired to speak to the nobleman. I am come, said he, to take the possession of this house because I can prove that I am contented. The nobleman said in reply, but there is certainly no trace of that quality in you. If you are contented, you would not wish to get possession of my house. Saying this, he turned the man out. 108 ওয়ার্ডসে এই প্যাসেজটা লেখা রয়েছে। তো দেখো কি বলা রয়েছে। ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস। একদা এক মহান ব্যক্তি বা আভিজাত্য ব্যক্তি একটি বিশাল বাড়ি নির্মাণ করেছিলেন। অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট হি রোট দ্য ওয়ার্ডস, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। অর্থাৎ এই গেটের সামনে তিনি লিখেছিলেন, অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট, গেটের সামনে তিনি লিখেছিলেন যে এই বাড়িটিকে, দিস হাউস ইজ টু বি গিভেন, এই বাড়িটিকে তুলে দেওয়া হবে টু দ্য ফার্স্ট ম্যান, সেই প্রথম ব্যক্তির কাছে, হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। অর্থাৎ যে প্রমাণ করতে পারবে সে বেশ সুখী বা সে বেশ পরিপূর্ণ। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নকড অ্যাট দ্য গেট, একদিন এক অচেনা ব্যক্তি এসে দরজা ধাক্কা দিল, নকড অ্যাট দ্য ডে, অ্যান্ড ডিজায়ার্ড টু স্পিক টু দ্য নোবেলম্যান, এবং ইচ্ছা প্রকাশ করেছিল, ডিজায়ার্ড টু স্পিক, কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিল, টু দ্য নোবেলম্যান, সেই আভিজাত্য ব্যক্তির সঙ্গে। আই এম কাম, সেড হি, টু টেক পসেশন অফ দিস হাউস বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই এম কন্টেন্টেড। সে এসে বলছে যে আমি এসেছি এখানে এই বাড়ির যে দখলদারি, সেই বাড়ির দখলদারিতে অংশ নিতে, কারণ আমি প্রমাণ করতে পারি, আই ক্যান প্রুভ, আমি প্রমাণ করতে পারি যে আমি বেশ সুখী, আই অ্যাম কন্টেন্টেড। দ্য নোবেলম্যান সেড ইন রিপ্লাই, তখন সেই বিজ্ঞ ব্যক্তি বলছে, বাট দেয়ার ইজ সার্টেনলি নো ট্রেস অফ দ্যাট কোয়ালিটি ইন ইউ, কিন্তু সেই রকম কোনো চিহ্নই তো তোমার মধ্যে নেই, অর্থাৎ সেই রকম কোনো গুণই তো তোমার মধ্যে নেই। ইফ ইউ আর কন্টেন্টেড, যদি তুমি নিজে সুখী হতে, ইফ ইউ আর কন্টেন্টেড, যদি তুমি নিজে সুখী হতে, ইউ উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস, তুমি কখনোই এই আমার বাড়ি দখলের ইচ্ছা প্রকাশ করতে না। সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট, এই কথা বলে সে তখন লোকটাকে ঘর থেকে বের করে দিল। তো এই আমাদের প্যাসেজটা অত্যন্ত সহজ একটা প্যাসেজ, কিনা এক আভিজাত্য ব্যক্তি, যে কিনা ইচ্ছাকৃতভাবেই বলতে পারো নিজের বাড়ির সামনে লিখে দিল, খুব একটা বড় বাড়ি তৈরি করেছে, দিয়ে বাড়ির সামনে লিখে দিল এই বাড়িটা দিয়ে দেওয়া হবে। কাকে দেওয়া হবে না? একটা সুখী লোক, যে নিজেকে মনে করে যে সে সুখী, সে খুব পরিপূর্ণ, তাকে দিয়ে দেওয়া হবে। তো সেই লেখা দেখে এখন একজন ব্যক্তি, অচেনা অজানা লোক এসেছে সেই বাড়ির দখল নিতে। তো তারপর যা হয়, সেই ব্যক্তি তখন তার সামনে এসে বলে, তো দেখাও দেখি, তো তুমি কেন মনে করো যে তুমি নিজে একজন পরিপূর্ণ? কারণ তুমি নিজে যদি পরিপূর্ণ মনে করতে, তাহলে কখনোই তো তুমি আমার বাড়ির দখল নিতে আসতে না, তাই নয় কি?
তো এইটা বলেই সে কিন্তু তাকে সেখান থেকে বের করে দেয়। তো চলো এটা কেমনভাবে আমি লিখেছি দেখি। তো প্রেসি লেখার শুরুতে যেটা তোমাদের করতে হবে, এই প্রেসিটার একটা হেডিং দিতে হবে। সেই হেডিংয়ের জন্য আলাদা করে 2 নম্বর তোমাদের পরীক্ষায় বরাদ্দ থাকে, অর্থাৎ প্রেসি লেখার জন্য 8 নম্বর এবং এই হেডিংটার জন্য 2 নম্বর, টোটাল 10 নম্বর প্রেসিতে থাকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রেসি লেখার জন্য হেডিংটা কতটা ইম্পর্টেন্ট। তো দেখো আমি এই লেখাটাকে একটা হেডিং দিয়েছি, ক্লেভারনেস অফ এ নোবেলম্যান, অর্থাৎ একজন আভিজাত্যের চালাকি। Once a nobleman cleverly announced he wants to give his grand house to someone very happy, অর্থাৎ একজন আভিজাত্য ব্যক্তি ঘোষণা করেছিল খুব চালাকি করে, ক্লেভারলি অ্যানাউন্সড, খুব চালাকি করে ঘোষণা করেছিল, হি ওয়ান্টস টু গিভ হিজ গ্র্যান্ড হাউস টু সামওয়ান ভেরি হ্যাপি। তো তার সেই বাড়িটাকে, বিশাল বাড়িটাকে দিতে চায় কোন একজন সুখী ব্যক্তিকে। ওয়ান ডে এ ম্যান ক্লেমড ইট, একদিন একটা লোক এটাকে দাবি করল। দ্য নোবেলম্যান রিফিউজড, তখন ওই আভিজাত্য ব্যক্তিটি তা প্রত্যাখ্যান করে দেয়। এটা বলে রিফিউজড হিম সেইং হ্যাপি ম্যান নেভার ইন্টেন্ডেড সো, অর্থাৎ যে সুখী লোক হবে সে কখনোই এমন ইচ্ছা প্রকাশ করবে না। তো দেখো আমি খুব সংক্ষিপ্ত, অর্থাৎ এখানে 108টা শব্দের মধ্যে লেখা ছিল, আমি সেটাকে 36টা শব্দে লিখেছি। 108-এর এক্স্যাক্ট 1/3 হচ্ছে 36 ওয়ার্ড। তো আমি আশা করব এই প্রেসি তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে। এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাতে পারো, তাহলে আমি পরে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।